গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। কালকে আমাদের রাতে খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, তো এখন তো বেশি খেতে পারি না। কালকে আমি খেতে গিয়ে বুঝলাম আমি একটা লাচ্ছা পাওয়াটাই খেতে পারছি না, অথচ কিছুদিন আগে আমি খেতে পারতাম। কালকে মানে একটা লাচ্ছা পাওয়াটা শেষ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো কিছু খাবার রয়ে গেছে, যেমন পনির টনিরগুলো সব রয়ে গেছে, ওগুলো আমরা কেউ আর খেতে পারিনি, কেউ খেতে পারিনি। আর কালকে একটা ব্যাপার হয়েছিল, আমার আঙুলটা একটু মুচকে গেছে, একটা আঙুল আমার মেয়েকে নাচের ওখানে দিতে গিয়ে মুচকে গেছে। এই যে এই আঙুলটা একটু ফুলেও গেছে, আঙুলটা এই যে একটু আনইজি লাগছে আঙুলটাকে রাখতে। তো ওটা ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে। কালকের একটুখানি কেক রয়ে গেছে, তো এই সমস্ত কিছু ওয়েট হয়ে গেছে। তো এখন যাওয়া হচ্ছে নিচে। আমি আমাদের নিয়ে যাওয়া হরলিক্স বিস্কুটগুলোকে একটু শুকনো তাওয়াতে একটু দিয়ে এসেছি, সেটাকে এখন একটু নাড়াচাড়া করতে হবে। বিবাহ বার্ষিকীর আনন্দ কাটিয়ে গেল রাত। সকালে উঠে মনে হলো সবাই কত খুশি ছিল কালকে। আজ একটু থেমে সেই মিষ্টি মুহূর্তগুলো আবার মনে করলাম। টেবিলে এখনো পড়ে আছে কেকের একটা টুকরো, একটুখানি সন্দেশ। হাসি মুখে সবাই কাল খেয়েছিল, হয়তো একটু বেশি খাওয়া হয়ে গেছিল কাল। তবে সকালটা কিন্তু শুরু করলাম একদম সাধারণভাবে। এখন গ্যাসটাকে জ্বালিয়ে হরলিক্স বিস্কুট গরম করছি। এই ছোট্ট অভ্যেসটা যেন আমার দিনের শুরুর মিষ্টি গল্প হয়ে গেছে। গরম হয়ে ওঠা বিস্কুটের সেই গন্ধ, তার সাথে একটু নরম আলো, খুব আপন একটা অনুভূতি দেয়। ছোটবেলায় সবাই খেতে ভালোবাসতাম এই হরলিক্স বিস্কুট। বাইরে পাখির ডাক, রান্নাঘরের শব্দ, আর ভেতরে আমার আপন ছোট্ট শান্তি। এইভাবেই তো চলতে থাকে দিনগুলো। বড় কোনো জাঁকজমক নয়, এই ছোট ছোট মুহূর্ততেই যেন সব থেকে বেশি ভালো লাগা। চলুন, আপনি যদি শুনছেন তাহলে আজকে একটু নিজেকে সময় দিন না। একটু পুরনো স্মৃতি মনে করে হালকা এক কাপ চা, আর সাথে এই মিষ্টি বিস্কুট, এবং সেই সঙ্গে নিজেকে একটু ভালোবাসা। সম্প্রতি আমাদের বাড়িতে আমদানি ঘটেছে এই মশলা চায়ের। খেতে মন্দ নয়, বেশ ভালো। একটুখানি দুধ দিয়ে আর চিনি দিয়ে খেতে মন্দ লাগে না, তবে আমি তো চিনি ছাড়াই খাই। তবে একটা কথা বলি বন্ধুরা, এই মশলা চা যখনই খাবেন না, একটু চিনি দিয়ে খাবেন, নাহলে বড্ড র লাগে। আজকে ভাবছি নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে নিরামিষ হবে এবং আমি বানাবো ছানার কোফতা। ছানা নিয়ে নিয়েছি, আর বেসন নিয়েছি, এবং সেই সঙ্গে আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। চলুন এবার দেখে নিই ঠিক কি কি দিয়ে আমরা ছানার কোফতা বানাবো। প্রথমেই ছানাতে একটুখানি কালো জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, চিনি, হিং, এই সমস্ত কিছু দিয়ে আর বেসন দিয়ে খুব ভালোভাবে ছানার কোফতাটাকে একেবারে ভালো করে মাখতে হবে। ছানার কোফতা বানাতে গেলে আপনি যত ভালো করে মাখবেন ততই কিন্তু সেটা নরম হবে। আর এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে দারচিনি, মৌরি, রাঁধুনি, গোটা জিরে, গোটা ধনে, এগুলো রয়েছে। আপনি চাইলে ভাজা মশলাটাকে স্কিপও করতে পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেভাবে করে আমি মাখছি ঠিক এইভাবে করে মাখতে হবে। এবং খুব একটা বেশি নরম করবেন না, চেষ্টা করবেন একটু একটু নরম এবং একটু শক্ত রাখার, অর্থাৎ খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয়। অনেকেই বলেন যে ছানার কোফতা নাকি ভেঙে যায়, আপনারা এইভাবে করে করবেন, দেখবেন ছানার কোফতা কিন্তু ভাঙবে না। যাই হোক, আমার সবকটাই ছানার কোফতা ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলে কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটু হিং দিয়েছি, একটুখানি ঘিও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, সেগুলোকে দিয়ে খুব ভালোভাবে, মানে সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটুখানি ভেন্ডি ভাজাও করেছি, সেটা আপনাদেরকে একটুখানি দেখালাম। আর দুপুরে আমাদের এটাই আজকে খাওয়া। এরপরে আলুগুলোকে প্রথমে নুন দিয়ে জলে সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি। ব্যাস, এরপরে কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো, আর জলটা ফুটে উঠলেই ছানার কোফতাগুলোকে দিয়ে দেবো। ব্যাস, আমার ছানার কোফতা একেবারে রেডি হয়ে গেছে। চলো, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, আস্তে আস্তে আস্তে, বাবারে বাবারে বাবারে, যা দিদির কাছে যা, চল চল, আমরাও যাবো, চল চল, আস্তে আস্তে। আমার মাধবীলতাতে কুড়ি এসেছে, এই যে
আরো কুড়ি এসেছে। দেখো সাধারণত বেশি শীতকালে হয়, কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে গরমকালেও হচ্ছে, বর্ষাকালেও হয়। কিন্তু এই ফুলের এই চারাগুলো কাঁচরাপাড়ার থেকে নিয়ে এসেছিলাম, আমার ছোট ননদ তার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল, আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন। কি সুন্দর হয়েছে দেখুন। দূরে ছাদের উপর লাল কমলা রঙের এই পতাকাটা হাওয়ায় কাঁপছে। হ্যাঁ, ওটাই তো হনুমানজির ধ্বজা, যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে ভক্তির এক নিঃশব্দ প্রতীক হয়ে। এই ছোট্ট দৃশ্যটা দেখলেই মনটা অদ্ভুত শান্তিতে ভরে যায়। মনে পড়ে যায় ভক্তি, বিশ্বাস আর নির্ভরতার কথা। হাওয়ার সাথে দুলতে দুলতে যেন সে বলছে, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। এখন সন্ধ্যের সময় আমি যাচ্ছি একটুখানি শনি পুজো দেবো বলে। এই পুজোটা দেওয়ার মনস্কামনা অনেক দিন ধরেই ছিল। আজকে সময় আর সুযোগ দুটোই হয়ে গেল। মন্দিরে ঢোকার আগে আমি একটুখানি ফুল কিনে নিচ্ছি, কারণ মন্দিরের পুজোর জন্য আমার কাছে ফুল ছিল না। তো সেই জন্য মন্দিরের খুবই কাছের যে দোকান রয়েছে সেখান থেকে ফুল কিনে নিলাম। এইবারে প্রবেশ করছি মন্দিরে। সন্ধ্যার নরম আলোয় পা ফেললাম মন্দির চত্বরে। শনি পুজো করতে এসেছি, মনটা যেন একেবারে শান্ত। চারপাশে ধূপকাঠির ঘ্রাণে ভরে যাচ্ছে বাতাস। মোমবাতির আলো টিম টিম করে জ্বলছে সবার হাতে। আমি নিজেও একটা ধূপকাঠি আর মোমবাতি জ্বালালাম। মন থেকে একটা প্রার্থনা উঠে এলো নিঃশব্দে, শান্তি, ভরসা আর কৃতজ্ঞতা। এক ছোট্ট মুহূর্ত। মন্দিরের বাইরে সবাই মিলে পঞ্চপ্রদীপের আগুনের কাছে দাঁড়িয়ে আছে, তাপ নিচ্ছে। সেই পবিত্র আলো থেকে যেন শরীরটা নয়, মনটাই একটু উষ্ণতা পাচ্ছে। ভক্তি আর শ্রদ্ধার আবরণে মোড়ানো এক শান্ত সন্ধ্যা। এই ছোট সময়টার মাঝে কতটা শান্তি, কতটা শক্তি নিজের ভেতরেই যেন নতুন করে জ্বলে উঠেছে। এখন এই মুহূর্তে আমার ব্লগ আর পুজো দুটোই শেষের দিকে। পঞ্চপ্রদীপের আরতি এই একটু পরেই শুরু হবে, কিন্তু আমি সেই আরতিটা ভিডিও করিনি, তার কারণ কিছু জিনিস ব্লগের আওতার বাইরেই রাখতে হয়। যাই হোক, আজকের সন্ধ্যেটা ছিল একটু আবেগ, একটু ভক্তি, একটু ঈশ্বরকে দেওয়ার সময়, একটু পবিত্রতা। এই সমস্ত কিছুই যেন মনকে শক্তি দিচ্ছে, এবং এই দুটো প্রদীপ তারই যেন প্রতীক হয়ে রয়ে গেল চিরকাল, চিরদিন।